গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম এরিখ মারিয়া রেমার্কের অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট বইটি। পড়ছি এর তৃতীয় পর্ব। আমাদের গা মাথা উকুনে ভর্তি হয়ে গেছে। বসে বসে আমরা উকুন বাঁধছি। একটা গুজব শুনেছিলাম, হিমেলস্টোস নাকি এখানেও জ্বালাতে এসেছে। আমরা কাল তার সুপরিচিত কণ্ঠ শুনতে পেয়েছি। ক্রোপ আর মুলের দুজনে গল্প করছে। কোথা থেকে জানি নে, ক্রোপ একবারটি মটর কালায় সিদ্ধ জোগাড় করে এনেছে। মুলের আট চোখে সেদিকে চেয়ে নিজেকে সামলে নিয়ে বলে, আলবার্ট, এখন হঠাৎ যদি শান্তি স্থাপন হয়ে যায়, তুমি কি করো? আলবার্ট বোকার মতো বলে, এই ঝঞ্ঝাট থেকে পালিয়ে বাঁচি। তা তো নিশ্চয়ই। তারপর মদ টেনে ভোঁ হয়ে যাই। বাজে কথা বলো না, আমি সত্যি জিজ্ঞেস করছি। ক্রোপ বলে, আমিও তাই বলছি। এছাড়া লোকে আর কি করতে পারে? কথাবার্তায় কাট আকৃষ্ট হয়। সে ক্রোপের মটরের বর্তনের প্রশংসা করে দু একটা মুখে ফেলে একটু ভেবে বলে, প্রথম চোটে হয়তো খুব মদ চালাবে, কিন্তু তারপর রেল ধরে বাড়ি ফিরে যেতে হবে মায়ের কাছে। মনে রেখো, শান্তির সময়ের কথা বলছি আলবার্ট। কার্ট তার ওয়েলক্লথ মোড়া নোটবই ঘেটে একটা ফটোগ্রাফ বার করে সবাইকে দেখায়। এরা সব আমার আপনজন বলে আবার যথাস্থানে সেটা রেখে বলে ওঠে, কোথাকার পোকা পড়া পচা যুদ্ধ। আমি তাকে বলি, তোমার ঘরে স্ত্রীপুত্র আছে, তোমাদের এ কথা সাজে। সে ঘাড় নেড়ে বলে, ঠিক কথা, তারা কিছু খেতে পাচ্ছে কিনা সেটা আমাদেরই দেখতে হয়। আমরা হেসে উঠে বলি, তুমি থাকতে তাদের কোনোদিন অভাব হবে না কাট। খাবার তুমি কোথাও না কোথাও থেকে জোগাড় করবেই। ক্রোপ বলে, ইয়ার্ডেন, তুমি কি করবে? ইয়ার্ডেনের কেবলমাত্র একটা চিন্তা। সে বলে, দেখব যাতে হিমেলস্টোস আমার চেয়ে বড় পদ না পেয়ে যায়। মুলের বলে, আর ডেটেরিং তুমি? ডেটেরিং মুখ বোঝা মানুষ, কিন্তু এই আলোচনায় সে যোগ দেয়। সে একবার আকাশের দিকে তাকিয়ে অল্পের মধ্যে বলে, সোজা চলে যেতুম খেতে, ফসল কাটতে। বলে সে উঠে চলে যায়। ও বড় উদ্বিগ্ন। ওর স্ত্রীকে ক্ষেতের কাজ করতে হয়। ফৌজের কর্তারা ওর একজোড়া ঘোড়া কেড়ে নিয়ে গেছে। প্রতিদিনের কাগজে সে দেখবার চেষ্টা করে তার ওল্ডেনবুর্গের কোনটিতে বৃষ্টি হচ্ছে কিনা। এইসব কথা হচ্ছে এমন সময় হিমেলস্টোস এসে হাজির হয়। সে সিধে আমাদের দলের দিকে আসতে থাকে। ইয়ার্ডেনের মুখ লাল হয়ে ওঠে। সে কি করবে ভেবে না পেয়ে ঘাসের উপর চিতে শুয়ে চোখ বুজে পড়ে থাকে। হিমেলস্টোস একবার যেন একটু ইতস্তত করে, তারপর আস্তে আস্তে পা ফেলে ফেলে আমাদের মধ্যে এসে দাঁড়ায়। আমরা কেউ উঠে দাঁড়াবার চেষ্টাও করিনি। ক্রোপ খুব মনোযোগ দিয়ে তার দিকে দেখতে থাকে। সে আমাদের সামনে দাঁড়িয়ে একটু অপেক্ষা করে। কেউ যখন কিছুই বলে না, সে বলে ওঠে, কি হে? হিমেলস্টোস কি করবে ঠিক বুঝতে পারে না। তার খুব ইচ্ছে আমাদের একবার কোষে কুচকাওয়াজ করিয়ে নেয়, কিন্তু ফ্রন্টলাইন যে কুচকাওয়াজের মাঠ নয়, বোধহয় সে তা বুঝেছে। ক্রোপ তার সবচেয়ে কাছে বসেছিল বলে সে ক্রোপকে বলে, এই যে তুমিও যে। কিন্তু ক্রোপের সঙ্গে তার ভাবসাব ছিল না। সে একটু চড়ে গিয়ে বলে, হ্যাঁ, তোমার চেয়ে অনেক আগে এসেছি। হিমেলস্টোস লাল গোবজোড়া চুমড়ে বলে ওঠে, তুমি যে দেখছি আমায় চিনতেই পারছো না। ইয়ার্ডেন এইবার তার চোখ মেলে বলে, আমি পারছি। হিমেলস্টোস তার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, তোমার ভালো নাম কি ইয়ার্ডেন না? ইয়ার্ডেন অপমান করবার জন্য প্রস্তুত হয়, মাথা তুলে বলে, জানো তুমি নিজে কি? হিমেলস্টোস বিচলিত হয়ে ওঠে, বলে, কবে আমাদের এত ঘনিষ্ঠতা হলো? কই, তোমার সঙ্গে একখানায় পড়ে রাত কাটিয়েছে বলে তো মনে পড়ছে না। খানার কথা শুনে ইয়ার্ডেন প্রায় ক্ষেপে ওঠে। সে বলে, না, সেখানে তুমি একালই পড়েছিলে। হিমেলস্টোস রাগে ফোঁসফোঁস করতে থাকে, কিন্তু ইয়ার্ডেন এবার ওকে টেক্কা দিয়েছে। সে আজ অপমান করবেই। তুমি কি তা জানতে চাও? কুকুর, নর্দমার কুকুর। অনেকদিন ধরে এই কথাটা তোমায় বলবার জন্য আমি অপেক্ষা করে আছি। নর্দমার কুকুর, এটা বলে বহুদিনকার তৃপ্তি তার খুদে খুদে চোখে ফুটে উঠল। হিমেলস্টোসও গালাগালি শুরু করল। গোবর চাটা মাটি খেকো চাষা, দেখতে পাচ্ছিস নে তোর ওপরওয়ালা কথা কইছে। ইয়ার্ডেন পিটপিট করে তাকিয়ে বলে, যা যা, নিজের লেজ কামড়াগে যা। সম্রাট কাইজেরকেও এর চেয়ে বেশি অপমানিত করা যায় না। হিমেলস্টোস বললে, ইয়ার্ডেন, আমি তোমার ওপরওয়ালা জানো, হুকুম করছি, খাড়া হও। ইয়ার্ডেন জিজ্ঞেস করল, আর কি হুকুম? আমার হুকুম মানবে কি না? ইয়ার্ডেনের তাচ্ছিল্যের ভাব তখনও যায় না। হিমেলস্টোস গর্জে ওঠে, দেখে নেব
তোমার কোর্ট মার্শাল করব। দেখি সে আপিস ঘরের দিকে অদৃশ্য হয়ে যায়। ভেস্টুস এত হাসে যে তার চোয়ালে খিল লেগে যায়। হাত আর বন্ধ হতে চায় না। আলবের্ট একটা ঘুষি মেরে তবে তার চোয়াল দোরস্থ করে দেয়। কাট একটু বিচলিত হয়ে বলে, যদি ও সত্যি সত্যি নালিশ করে তো ব্যাপার গুরুতর হবে। ইয়ার্ডেন বলে, সত্যি নালিশ করবে? আমি বলি, অন্ততপক্ষে 5 দিনের জন্য নির্জন কারাবাসে তো বটেই। ইয়ার্ডেন তাতে ব্যস্ত হয় না, বলে, 5 দিনের কারাবাস মানে 5 দিনের ছুটি। ইয়ার্ডেন খুব ফুর্তিবাজ। সে ভেস্টুস আর লেয়ারকে নিয়ে সরে পড়ে, যাতে প্রথম চোটে এসে তাকে কেউ খুঁজে না পায়। মুলেরের প্রশ্ন এখনো শেষ হয়নি। সে ক্রোপকে আবার বলে, আলবের্ট, যদি সত্যি তুমি এখন বাড়ি ফিরে যেতে পাও, তুমি কি করো? ক্রোপ বলে, হয়তো ফিরে গেলে আবার সে স্কুলে ভর্তি হতে হবে। আমি বলি, স্কুলে যা আমাদের শেখায় সব বাজে। ক্রোপ আমায় সমর্থন করে বলে, এখানে এই যুদ্ধের মধ্যে এলে ওদের ওই শিক্ষা সত্যি বাজে বলে মনে হয়। মুলের বলে ওঠে, শুধু তোমার স্কুলের পরীক্ষা দিলেই তো আর চলবে না, রোজগার ব্যবস্থা করতে হবে তো। আলবের্ট বলে, তা ঠিক। কার্ড, টেটেরিং আর ভেস্টুস ওরা নিজের নিজের কাজে ফিরে যাবে, হিমেলস্ট্রোসও যাবে, কিন্তু আমাদের তো তেমন কিছু নেই। এখান থেকে ফিরে গিয়ে কোন কাজে আমরা অভ্যস্ত হব? মুলের বলে, সত্যি আমাদের যে কি হবে? ক্রোপ কাঁধ নেড়ে বলে, কে জানে, আগে ফিরে যেতে দাও, তারপর দেখা যাবে। আমরা যে কি করি ভেবে ঠিক ঠিকানা পাইনি। ক্রোপ বলে, আমি কিছু করতে চাইনি। একদিন না একদিন আমরা মারা যাবই, কি হবে ভেবে? আমাদের আর ঘরে ফিরতে হবে না। সত্যি, শান্তি স্থাপন হলে আমাদের যে কি হবে এ কথা আমাদের বাড়ির লোকেরা একটুও ভাবে না। বছর 2 ধরে ক্রমান্বয়ে গুলি, গোলা, বোমার গমাগম, একে ফস করে মন থেকে ঝেড়ে ফেলে দেওয়া কি সহজ? শুধু আমাদের এখানে নয়, সব জায়গাতেই এই একই অবস্থা। আমাদের বয়সের সকলেই এই একই কথা ভাবছে, কেউ বেশি ভাবছে, কেউ কম। আলবের্ট বলে, যুদ্ধটা আমাদের সব দিকেই দফারফা করলে। কথাটা বলেছে ঠিক, আমাদের যৌবন আর নেই। আমরা যেন সব পলাতকের দল। নিজের কাছ থেকে, এমনকি জীবনের কাছ থেকেও দূরে সরে পড়বার জন্যে আমরা যেন দৌড় মেরেছি। 18 বছর বয়সে যখন সবে আমরা পৃথিবীকে এবং এই জীবনকে ভালোবাসতে শিখেছি, সেই সময় গুলির চোটে সেই মায়াটুকু ধ্বংস করে দিতে হয়েছে। প্রথম বোমা যেটা ফেটেছিল সেটা যেন আমাদের অন্তরের মধ্যে ফেটেছিল। কর্ম, চেষ্টা এবং উন্নতির পথ আমাদের কাছে রুদ্ধ হয়ে গেছে। ওসবে আমাদের আর বিশ্বাস নেই। বিশ্বাস করি কেবল লড়াইকে। আপিস ঘরে যেন একটা চাঞ্চল্য দেখা যাচ্ছে। হিমেলস্ট্রোস গিয়ে বোধহয় খোঁচাখুচি লাগিয়েছে। সবার আগে আসছেন স্থূলকায় সার্জেন্ট মেজর গদাই লস্করি চালে। এ বড় আশ্চর্য যে সব সার্জেন্ট মেজরগুলো কি ভোঁদা হবে। হিমেলস্ট্রোস তার পিছনে আসছে। তার বুট জুতো রোদে চকচক করে উঠেছে। আমরা উঠে দাঁড়াই। সার্জেন্ট বলে, ইয়ার্ডেন কোথায়? কেউ যে জানি এমন ভাব দেখালুম না। হিমেলস্ট্রোস ক্রুদ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলে, তোমরা বেশ ভালো করেই জানো, বলবে না তাই বলো। মোটকা সার্জেন্ট এদিক ওদিক তাকিয়ে দেখেন, ইয়ার্ডেনের দেখাই নেই। তখন তিনি আরেক ফন্দি বার করে বলেন, আর 10 মিনিটের মধ্যে ইয়ার্ডেন যেন অফিস ঘরে গিয়ে খবর দেয়। বলে হিমেলস্ট্রোসকে সঙ্গে নিয়ে মেজর সাহেব ফিরে যান। আমি ঝুপড়িতে গিয়ে ইয়ার্ডেনকে সাবধান করে দিই। সে লম্বা দেয়। তারপর আরাম করে শুয়ে পড়ে তাস খেলতে থাকি। আধ ঘন্টা পরে হিমেলস্ট্রোস আবার ফিরে আসে। কেউ তার দিকে মন দেয় না। সে ইয়ার্ডেনের কথা জিজ্ঞেস করে। আমরা পিঠ ফিরিয়ে বলি, জানি নে। সে বলে, তবে তোমরাই তাকে খুঁজে বার করো। তোমরা কি তাকে খুঁজতে যাওনি নাকি? ক্রোপ ঘাসের উপর শুয়ে বলে, তুমি লড়াইয়ের জায়গায় কখনো এসেছো এর আগে? হিমেলস্ট্রোস বলে, সে কথায় তোমার কাজ কি? আমার প্রশ্নের উত্তর চাই। ক্রোপ দাঁড়িয়ে উঠে বলে, বটে, ওইখানে তাকিয়ে দেখো দেখি, যেখানে ছোট ছোট সাদা মেঘের মতো ধোঁয়া ভাসছে, ওগুলো উড়োজাহাজ মারবার গোলার ধোঁয়া। ওইখানে কাল আমরা গিয়েছিলুম। 5 জন মারা গেছে, 8 জন জখম। ভারী মজা হয়েছিল। এরপর যখন তুমি আমাদের সঙ্গে যাবে, সৈনিকেরা মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়বার আগে তোমার সামনে এসে গোড়ালে ঠুকে দিয়ে সালাম করে বলবে, এবার যেতে পারি হুজুর, এবার মরতে পারি হুজুর। ঠিক তোমারই মতো একজন উপরালার জন্য এতদিন আমরা অপেক্ষা করেছিলুম। এই বলেই সে বসে পড়ল। হিমেলস্ট্রোস উল্কার মতো অদৃশ্য হয়ে গেল। কাট আঁচ করে বললে, লিখে রাখো, তোমার 3 দিনের সিবি হয়ে বসে আছে। আমি আলবার্টকে বললুম, এর পরের বারে আমার মনে যা আছে আচ্ছা করে শোনাব। কিন্তু হিমেলস্ট্রোস আর এলো না। সন্ধ্যার সময় বিচার সভা বসল।
কাছারি ঘরে আমাদের লেফটেন্যান্ট বেন্টিং বসে এক একজনকে ডাকতে লাগলেন। ইয়ারডেনের অবাধ্যতার কারণ দেখাবার জন্যে আমার সাক্ষাৎ দিতে হলো। বিছানায় প্রস্রাব করার গল্পটায় খুব কাজ হলো। হিমেলস্ট্রোসকে ডাকা হতে আমি আমার জবানবন্দির পুনরুল্লেখ করলাম। বেন্টিং হিমেলস্ট্রোসকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি? হিমেলস্ট্রোস কথাটাকে উড়িয়ে দেবার চেষ্টা করতে লাগল, কিন্তু ক্রোপও ওই একই কথা বলতে সেটা সে স্বীকার করলে। বেন্টিং বললেন, তবে আগে এই ব্যাপারটা জানানো হয়নি কেন? আমরা মুখ বুজে থাকি। তিনি নিজে নিশ্চয়ই জানেন সৈন্য বিভাগে এইসবের জন্য নালিশ করতে যাওয়ায় কোনো লাভ নেই। সৈন্য বিভাগে নালিশ করার রীতি বড় একটা নেই। তিনি সেটা বুঝে হিমেলস্ট্রোসকে তিরস্কার করে বুঝিয়ে দেন যে ফ্রন্টটা কুচকাওয়াজের মাঠ নয়। তারপর ইয়ারডেনের পালা আসে। তাকে একটা লম্বা উপদেশ শোনাবার জন্য 3 দিনের খোলা পাহারায় রাখার হুকুম হয়। ক্রোপের জন্য 1 দিন খোলা পাহারা। তিনি চোখ মোটকে একটু দুঃখিত সুরে বলেন, কি করা যাবে, আর কোনো তো উপায় নেই। বেন্টিং বেশ ভদ্রলোক। খোলা পাহারা বেশ সুন্দর জিনিস। জেলখানাটা এককালে ছিল মুরগির ঘর। সেখানে গিয়ে আমরা বন্দীদের সঙ্গে দেখাশোনা করতে পারি। কি করে সে বন্দোবস্ত করতে হয় তা আমাদের জানা আছে। আগে গাছের সঙ্গে বন্দীদের বেঁধে রাখা হতো, এখন সে নিয়ম উঠে গেছে। অনেক বিষয়ে বন্দীদের সঙ্গে আজকাল মানুষের মতো ব্যবহার করা হয়। 1 ঘন্টা পরে জালের বেড়ার পেছনে ইয়ারডেন আর ক্রোপ সুস্থ হয়ে বসলে আমরা সেখানে প্রবেশ করে অনেক রাত্রি অবধি তাস পিটি আর স্কেট খেলি। যখন আমরা আড্ডা ভেঙে উঠি, কাট বলে, এখন হাঁসের মাংসের রোস্ট কেমন লাগবে? আমি বলি, মন্দ নয়। যে বাড়িতে হাঁস ছিল সে জায়গাটা কাট ঠিক মনে করে রেখেছিল। আমরা একটা চলন্ত মালগাড়িতে উঠে পড়ি। এর জন্য আমাদের 2টো সিগারেট ঘুষ দিতে হয়। যেখানে হাঁস আছে সেটা যুদ্ধ বিভাগেরই একটা চালাঘর। আমি হাঁস আনতে রাজি হয়ে কাটের কাছে পরামর্শ গ্রহণ করি। কাট আমায় উঁচু করে তুলে ধরে। আমি তার হাতে পা দিয়ে দেয়াল টপকে ভিতরে গিয়ে পড়ি। কাট বাইরে পাহারা দেয়। চোখ থেকে অন্ধকারের ধাঁধা কাটতে কিছুক্ষণ লাগে। খানিকক্ষণ পরে হাঁসের ঘরটা দেখতে পেয়ে আস্তে আস্তে সেখানে গিয়ে হুড়কো তুলে দরজা খুলে ফেলি। অন্ধকারের মধ্যে 2টো সাদা জিনিস চোখে পড়ে। 2টো হাঁস। লক্ষণ খারাপ। যদি একটাকে খপ করে ধরি, অপরটা প্যাক প্যাক করে উঠবে। বেশ, 2টোকেই ধরব। যদি তাগ মতো ঝপ করে ধরতে পারি তো মার দিয়া। আমি লাফ দিয়ে তাদের একটার পর আরেকটাকে চট করে ধরে ফেললুম। পাগলের মতো আমি তাদের মাথা দুটোকে দেওয়ালের গায়ে আছড়াতে থাকি। পাখি দুটো তাদের পা আর ডানা দিয়ে ঝাপটা মারতে থাকে। আমি মরিয়া হয়ে হাত চালাই। উহ বাপ, হাঁসের পায়ের কি জোর! ধস্তাধস্তিতে আমায় টলমলিয়ে দেয়। মনে হয় যেন আমার হাতে একজোড়া পাখা গুজেছে। ভয় হচ্ছে, এখনই আকাশে উড়িয়ে নেবে। একটা হাঁস একবার দম পেয়ে তর্কা ঘড়ির মতো ক্যাক ক্যাক করে ওঠে। আমি কিছু করবার আগেই বাইরে থেকে কি একটা ছুটে আসে। আমি একটা আঘাত পেয়ে মেঝের উপর পড়ে যাই, আর কানের কাছে একটা ভীষণ গোঙানি শুনি। একটা কুকুর। একটু পাশ ফিরতেই আমার গলাটা কামড়াবার চেষ্টা করে। দেখলুম একটা ডাল কুত্তা। যেন 1 যুগ পর সে তার মুখখানা সরিয়ে নিয়ে আমার পাশে বসে পড়ে। কিন্তু আমি যদি একটু নড়াচড়া করি, সঙ্গে সঙ্গে সে গোঁ করে ওঠে। আমি একটু ভাব দেখি। এখন একমাত্র উপায় হচ্ছে আমার ছোট রিভলভারটা হাতে নেওয়া। তাও কেউ এসে পড়বার আগে। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমার হাত এগোতে থাকে। মনে হয় যেন 1 ঘন্টা ধরে হাতটা সরাচ্ছি। একটুখানি নড়েছি কি সেই বীভৎস গোঁ। অবশেষে যখন রিভলভারটা হাতে ঠেকে, আমার হাত কাঁপতে থাকে। আমি মনে মনে বলি, 1 ঝটকায় রিভলভারটা তুলে ধরে ও কামড়াবার আগেই গুলি ছুড়ে দাও, তারপর 1 লাফ। আস্তে আস্তে আমি একটা দম টেনে নিই। তারপর 1 ঝটকায় রিভলভার বার করি। দরাম করে শব্দ হয়। কুকুরটা চিৎকার করে একদিকে পড়ে যায়। আমি দরজার দিকে দৌড় দিতে গিয়ে হুমড়ি খেয়ে একটা হাঁসের উপর পড়ে যাই। সেটাকে তুলে নিয়ে পাঁচিলের বাইরে ছুঁড়ে ফেলে পাঁচিলের উপর লাফিয়ে উঠে পড়ি। সঙ্গে সঙ্গে কুকুরটা উঠে পড়ে ছুটে আমার দিকে লাফিয়ে আসে। আমি 1 লাফে বাইরে নেমে পড়ি। কাছেই কাঠ বগলে হাঁসটা নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনে প্রাণপণে ছুট দিই। কিছুদূর দৌড়ে একটু হাঁপ ছাড়বার অবসর পাই। হাঁসটা মরে গেছে। আমরা ঠিক করি কাউকে না জানিয়ে সেটাকে রোস্ট করব। আমি একটা স্টোভ আর কিছু কাঠ কুটির থেকে জোগাড় করে নিয়ে আসি। তারপর সব জিনিস নিয়ে একটা খালি ঘরের মধ্যে গুঁড়ি মেরে ঢুকে পড়ি। একটি মাত্র জানলা, তাও মোটা পর্দায় ঢাকা। একটা উনুনের মতো আছে, তাতে আমরা আগুন জ্বালি। কাঠ হাঁসটাকে ছাড়িয়ে ফেলে। পালকগুলোকে আমরা একধারে সরিয়ে রাখি। ফ্রন্টের কামানের গর্জন আমাদের আশ্রয়ের মধ্যে এসে প্রবেশ করে। আগুনের আঁচে আমাদের মুখ আলো হয়ে ওঠে। দেয়ালের উপর ছায়া নাচতে থাকে। এক একটা গুঁড়ো গর্জন, আর ঘরটা কাঁপতে থাকে।
উড়োজাহাজ থেকে বোমা ফেলছে। একবার একটা অস্ফুট চিৎকার শুনতে পাই, নিশ্চয়ই কোনো কুটিরের উপরে গোলা পড়েছে। উড়োজাহাজের গর্জন আর মেশিনগানের নটখটে শব্দ কানে আসে, কিন্তু আমাদের চালাঘর থেকে এমন কোনো আলো বাইরে যাচ্ছে না যাতে আমরা ধরা পড়ে যাই। কাট আর আমি দুজনে মুখোমুখি বসে মাঝরাতে হাঁসের মাংস রোস্ট করছি। কারো মুখে কথা নেই। ঘরের মধ্যে আমরা জীবনের দুটি ক্ষুদ্র স্ফুলিঙ্গ। বাইরে অন্ধকার, রাত্রিটা মৃত্যু দিয়ে ঘেরা। ভয়ে কাঁচুমাচু হয়ে টুলের একপাশে আমরা বসে আছি। আমাদের হাত থেকে ফোঁটা ফোঁটা চর্বি পড়ছে। হাঁসটাকে মাঝে মাঝে রেখে আমরা দুজনে বসে আছি। একসঙ্গে দুজনে একই কথা ভাবছি। আমাদের অনুভূতি পর্যন্ত যেন এক হয়ে গেছে। আমাদের ঘনিষ্ঠতা এত গভীর যে একটি কথা বলবার পর্যন্ত দরকার হচ্ছে না। কচি হলেও হাঁস রোস্ট হতে দীর্ঘ সময় লাগে, কাজেই আমরা পালা করে নিই। একজন রোস্ট করে, অপরজন ঘুমিয়ে নেয়। ক্রমে একটা খুশবোতে কুটির ভরে যায়। বাইরের কোলাহল আরও বেড়ে ওঠে। ঘুমোতে ঘুমোতে স্বপ্নের মধ্যেও সেই কোলাহল এসে প্রবেশ করে। আধ ঘুমে দেখতে পাই কাঠ হাতটা ওঠাচ্ছে আর নামাচ্ছে। কাঠ উনুনের কাছে গিয়ে বলল, রান্না প্রস্তুত। ঘরের মধ্যে পোড়া হাঁসটা চকচক করছে। আমরা আমাদের পকেট কাঁটাছুরি বার করে দুজনে দুটো ঠ্যাং কেটে নিই। একসঙ্গে ঝোলে চোবানো ফৌজি রুটি চলতে থাকে। আমরা ধীরে সুস্থে বেশ তৃপ্তির সঙ্গে খাই। ক্রোপ আর ইয়ার্ডেনের জন্য একটু করে মাংস নিয়ে গেলে কেমন হয় কাট? সে বলে, ভালোই হয়। আমরা সাবধানে এক অংশ কেটে নিয়ে খবরের কাগজে মুড়ে রাখি। বাকিটা ভাবি আমাদের কুটিরে নিয়ে যাব। কাট একটু হেসে বলে, ইয়ার্ডেন। ওইটুকু মাংসতে ইয়ার্ডেনের পেট ভরবে না জেনে সবটাই নিয়ে যাব স্থির করি। কাজেই ঝোল সমেত সমস্ত মাংসটা নিয়ে মুরগির ঘরের জেলখানায় গিয়ে তাদের ঠেলে তুলি। ক্রোপ ইয়ার্ডেন ভাবে আমরা বুঝি জাদুকর। তারপর তারা মুখ চালাতে থাকে। ইয়ার্ডেন চুমুক দিয়ে ঝোলটা খেয়ে বলে, তোমাদের কখনো ভুলব না। আমরা নিজেদের আস্তানায় ফিরে চলি। আবার সেই নক্ষত্রে ভরা উদার আকাশ, তার গায়ে উদয় রাগের চিহ্ন। তার তলা দিয়ে আমি হেঁটে চলি, পায়ে ভারী বুট, ভরা পেট। আমার পাশে কাঠখোট্টা কৌলকুজো কাঠ, আমার কমরেড। সারি সারি কুটিরের ছবি স্বপ্নের মতো আমাদের চোখে পড়ে। বিপক্ষরা আক্রমণ করবার জন্য প্রস্তুত হচ্ছে এমনই একটা গুজব শোনা যাচ্ছে। এবার ছুটি ফুরোবার দুদিন আগেই আমাদের ফ্রন্টে যেতে হবে। পথে গোলার ঘায়ে চুরমার একটা স্কুলবাড়ি পেরিয়ে গেলুম। স্কুলবাড়িটার একধারে দুসার নতুন তৈরি হলদে কাঠের কফিনের পাঁচিল খাড়া হয়ে রয়েছে। এখনও কফিনগুলো থেকে নতুন চাঁচা দেবদারু আর পাইন কাঠের সুগন্ধ বেরোচ্ছে। গুনতিতে প্রায় 100 কফিন হবে। মূলের একটু আশ্চর্য হয়ে বললে, এবারকার আক্রমণের আয়োজন বড় মন্দ দেখছি না তো। ডেটেরিং বললে, ওগুলো আমাদেরই জন্যে। কাঠ চটে বলে উঠল, বাজে বকিস নে। ইয়ার্ডেন বললে, কপালে যদি ভাই একটা কফিন জোটে তো নিজেকে কৃতার্থ মনে করো। এই বুড়ো ধরখানার জন্য একটা ছেঁড়া চটের থলি তাও মিললে হয়। আর সবাইও তামাশা করে। এই রকম তামাশা অপ্রীতিকর হলেও তাছাড়া আর করাই বা যায় কি। কফিনগুলো সত্যই আমাদের জন্য। আমাদের সম্মুখ দিকটা সবই যেন বিজবিজ করছে। প্রথম রাত্রে আমরা আমাদের অবস্থাটা বোঝবার চেষ্টা করি। যখন চারদিকে বেশ শান্ত থাকে, শত্রু শ্রেণীর পেছনে অনবরত ঘর ঘর গাড়ির শব্দ সারা রাত শোনা যায়। কার্ড বলে যে ওরা ফিরে যাচ্ছে তা নয়, অস্ত্রশস্ত্র গোলাগুলি আনছে। ইংরেজদের গোলন্দাজদের দল যে আরও পুরু করা হয়েছে তা আমরা অনায়াসে বুঝতে পারি। 25-25 কামানের অন্তত আরও 4-4টে ব্যাটারি ডান দিকে রাখা হয়েছে। আর গাড়ার ভিতরে গোলা বর্ষণের উপযুক্ত কামান তাও লুকানো রয়েছে এই পপলার গাছগুলোর আড়ালে। এছাড়া কতগুলো ছোট ছোট মারাত্মক রকমের তোপ ফরাসি মুলুক থেকে আনিয়ে রেখেছে। ফ্রন্ট যেন একটা খাঁচা কল। এর মধ্যে এখন কি ঘটে তারই অপেক্ষায় আমরা তটস্থ হয়ে বসে থাকি। নানা দিক থেকে ছুটন্ত কামানের গোলা মাথার উপর যেন একটা জালের ঘের তৈরি করে। তারই তলায় আমরা অনিশ্চিত উদ্বেগ নিয়ে পড়ে থাকি। আমাদের উপরে দৈব যেন দিনরাত সমানে ঘুরছে। যদি একটা গোলা আসে আমরা কেবল উপুর হয়ে শুয়ে পড়তে পারি, আর কিছু করতে পারি নে। আমরা জানি নে, ঠিকও করতে পারি নে কোথায় সেটা পড়বে না পড়বে। এই দৈবই আমাদের উদাসীন করে রাখে। কয়েক মাস আগে আমি একটা ডাগ আউটের মধ্যে বসে স্কেট খেলছিলুম। কিছুক্ষণ পরে উঠে আমি অন্য এক গোফায় আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাই। ফিরে এসে আমাদের গোফার আর কোনো চিহ্নই দেখতে পেলুম না। সোজা একটা গোলা এসে সেটাকে উড়িয়ে দিয়েছে। দ্বিতীয়টায় ফিরে এসে দেখি সেটা খুঁড়ে মানুষগুলোকে বার করবার চেষ্টা হচ্ছে। এই গেলুম আর এই এলুম, ইতিমধ্যে সেটাও ধসে পড়ে গেছে। কেবল দৈব বলে আমি এখনো বেঁচে আছি।
যেমন দৈবাত বেঁচে গেলুম, তেমনি দৈবাত চোটও লাগতে পারত। অভেদ্য গোফার মধ্যেও আমি গড়িয়ে ধুলো হয়ে যেতে পারি। আবার হয়তো খোলা মাঠের মধ্যে 10 ঘন্টা গোলাবর্ষণের পর দেখব আমার গায়ে একটিও আঁচড় লাগেনি। কোনো সৈনিকের পক্ষে দৈবর বলে যুদ্ধক্ষেত্রে সহস্র বিপদ এড়িয়ে যাওয়া সম্ভব নয় জানি, তবু সকলেই আমরা দৈব বিশ্বাস করি এবং ভাগ্যের উপর বরাত দিয়ে থাকি। আমাদের রুটিগুলোকে বড্ড সামলে রাখতে হচ্ছে। ট্রেঞ্চগুলো আগের মতো মেরামত নেই বলে ইঁদুরের উৎপাত বড় বেড়ে উঠেছে। ডেটেরিং বলে যে একটা গোলাবৃষ্টি হবে, এ তারই লক্ষণ। এখানকার এই মোটা মোটা ইঁদুরগুলো অতি জঘন্য। আমরা এদের বলি মরা খেকো ইঁদুর। এদের বিশ্রী বিভৎস মুখ আর লোমহীন লম্বা লেজগুলো দেখলে গা যেন ঘুলিয়ে আসে। বেটাদের পেটে যেন আগুন জ্বলছে। প্রত্যেক সৈনিকেরই রুটি একটু করে কুড়ে খাওয়া। ক্রোপ তার রুটি বর্ষাতে জড়িয়ে তার মাথার তলায় রেখেছে, কিন্তু ঘুমোবার জো নেই। রুটির গন্ধে তার মুখের উপর দিয়ে তারা দৌড়াদৌড়ি করছে। ডেটেরিং ইঁদুরগুলোকে ঠকাবার একটা মতলব বার করেছে। সে ঘরের ছাদে এক টুকরো তার বেঁধে তাতে রুটি ঝুলিয়ে রেখেছে, কিন্তু তাতেও নিস্তার নেই। রাত্রে সে টর্চ জেলে দেখে যে তার রুটি এদিক ওদিক দুলছে। রুটি জাপটে ধরেছে একটা প্রকাণ্ড মোটা ইঁদুর। শেষকালে আমরা ঠিক করলুম এর একটা বিহিত না করলে নয়। রুটিগুলো ফেলে দিতে আমরা পারব না, কারণ কাল সকালে খাবার মতো বস্তু তো কিছুই নেই। কাজেই যেখানটুকু ইঁদুরে খেয়েছে সেগুলো ছুরিতে করে কেটে বাদ দিই। কাটার টুকরোগুলোকে মেঝের মাঝখানে এক জায়গায় জড়ো করা হয়। প্রত্যেকে তার কোদালি বার করে তৈরি হয়ে থাকে। ডেটেরিং, ক্রোপ আর কাঠ তাদের ল্যাম্প নিয়ে প্রস্তুত থাকে। কয়েক মিনিট পরে খুশখাস শব্দ পাই। ক্রমে শব্দ জোরে হয়, ছোট ছোট পায়ের শব্দ। তারপর টর্চগুলো জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে সকলে রুটির স্তূপের উপর আঘাত করে। ফল মন্দ হয় না। আমরা মরা ইঁদুরগুলোকে পাঁচিলের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আবার অপেক্ষা করতে থাকি। এমনই বারবার হতে থাকে। শেষটা ইঁদুরগুলো চালাক হয়ে পড়ে। বোধহয় রক্তের গন্ধ পায়, আর তারা আসে না। তাহলেও মেঝের উপর যেটুকু রুটি পড়ে থাকে সকালের আগেই তা নিঃশেষ হয়ে যায়। পরের দিন আমাদের অ্যাডামার পনির খেতে দেওয়া হয়। প্রত্যেকে প্রায় সিকিখানা করে পনির পায়। এক হিসেবে ভালোই, কারণ অ্যাডামার খেতে খুব সুস্বাদু, কিন্তু আরেক হিসেবে বড় ভালো নয়, কারণ ওই গোল গোল লাল টিনগুলো যখন এসেছে তখনই বোঝা যাচ্ছে যে শীঘ্রই খারাপ সময় আসছে, তাই এত তোয়াজ। যখন আমাদের রম পরিবেশন করা হয় অমঙ্গলের সূচনা আরও বেড়ে ওঠে। আমরা খাই না যে তা নয়, কিন্তু খেয়ে সুখ পাই নে। ইঁদুরের সঙ্গে যুদ্ধ করে দিনের পর দিন আমরা ঘুরে বেড়াই। বন্দুকের গুলি আর হাত বোমা বেশি বেশি আসতে থাকে। আমরা বন্দুকের সঙ্গিনগুলো পর্যন্ত সাফসুপ করে নিতে থাকি। কিন্তু সঙ্গিনের ব্যবহার আজকাল প্রায় উঠেই গেছে। আজকাল নিয়ম হচ্ছে বোমা আর কোদাল নিয়ে আক্রমণ করা। ধারালো কোদাল অনেক রকমে ব্যবহার করা চলে এবং চট করে ঘা দেওয়া যায়। যদি একবার ঘাড় আর কাঁধের মধ্যে ঘা বসানো যায়, তা অনায়াসে বুক পর্যন্ত ফেড়ে ফেলা যায়। সঙ্গিন দিয়ে আক্রমণ করলে সাধারণত হাড়ের মধ্যে আটকে যায়। তখন যার হাড়ে আটকে গেছে তার পেটে জোরে লাথি মেরে তবে সঙ্গিন টেনে বার করে নিতে হয়। আরও মুশকিল, সঙ্গিনের ফলা প্রায়ই ভেঙে যায়। রাত্রিবেলা শত্রুদের তরফ থেকে গ্যাসের গোলা ছোড়া হয়। আমরা গ্যাসের মুখোশ এঁটে আশা করে বসে রইলুম এরপরে আক্রমণ আসবে, এবং তৈরিও হয়ে রইলুম শত্রুদের প্রথম দর্শনেই একটানে মুখোশ খুলে ফেলব বলে। কিছু ঘটল না। সকাল হল। কেবল বিপক্ষ শ্রেণীর পিছন গাড়ির গড়গড়ানি, ট্রেনের পর ট্রেন, লরির পর লরি। এত কি এনে জমা করছে ওরা? আমাদের গোলন্দাজরা ওই দিকটায় তাক করে অনবরত গোলাবর্ষণ করে চলেছে, তবু ওদের চলাচলের বিরাম নেই। আমাদের মুখের ভাব অবসন্ন। আমরা পরস্পর পরস্পরের দৃষ্টি এড়িয়ে চলি। কাঠ বিষণ্নভাবে বলে, এও দেখছি সময়ের মতো হবে। সেখানে 7 দিন 7 রাত্রি অবিচ্ছিন্নভাবে আমাদের উপর গোলাবর্ষণ হয়েছিল। আমরা এখানে আসার পর থেকে কাঠের আর সে ফুর্তি নেই। লক্ষণ বড় খারাপ, কারণ কাঠ হচ্ছে ফ্রন্টের ওয়াকিবহাল, বুড়ো ঘাগি সেপাই। কি ঘটবে তা সে আগে থেকেই বুঝতে পারে। কেবল ইয়ার্ডেনের এখনও ফুর্তি যায়নি। ভালো আহার আর রম পেয়ে সে খুব খুশি। সে এখনও ভাবে আমরা নিরাপদে ফ্রন্ট থেকে ফিরে গিয়ে বিশ্রাম করতে পাব। অবশ্য ব্যাপার দেখে শুনে অনেকটা তাই মনে হয়। দিনের পর দিন সাফ কেটে যায়। রাত্রিবেলা আমি ঘাঁটিতে গুড়ি মেরে বসে পাহারা দিই আর শুনি কোন দিক থেকে কি শব্দ আসছে। মাথার উপরেই হাওয়াই উঠতে থাকে। প্যারাশুটের আলো জ্বলতে জ্বলতে নামতে থাকে। আমি সজাগ সচকিত হয়ে বসে থাকি। বুক দুরুদুরু করতে থাকে। অন্ধকারের মধ্যে ঘন ঘন কেবলই আমার ঘড়ির জলজলে চাকতিটার উপর চোখ পড়ে।
ঘড়ির কাঁটা যেন সরতেই চায় না। আমার চোখের পাতা ঘুমে ভারী হয়ে আসে। জেগে থাকবার জন্যে আমি পায়ের আঙুল নাচাতে থাকি। পাহারা বদলি হওয়া পর্যন্ত বিশেষ কিছুই ঘটে না, কেবল ওইখানকার সেই অফুরন্ত ঘরঘর শব্দ। ক্রমে আমরা ঠান্ডা হয়ে স্ক্যাট আর পোকার খেলতে বসি। কে জানে, হয়তো আমাদের কপাল ভালো হলেও হতে পারে। সারাদিন আকাশে অবজারভেশন বেলুন উঠতে থাকে। একটা গুজব শোনা যাচ্ছে যে শত্রুপক্ষ চলন্ত ট্রাক আর নিচু আকাশে ওরা উড়োজাহাজ নিয়ে আমাদের আক্রমণ করবে। কিন্তু সেটার চেয়ে নতুন যে সর্বনেশে আগুন ফেলা কলের কথা শুনেছি, তারই কথা আমরা বেশি করে ভাবি। মাঝরাতে ঘুম ভেঙে গেল। পৃথিবী যেন গর্জন করছে। আমাদের উপর ঘন ঘন গোলাবর্ষণ হচ্ছে। আমরা এক কোণে গুড়ি মেরে বসি। প্রত্যেকে নিজের নিজের জিনিসপত্র কাছে নিয়ে বসে থাকি। প্রতি মুহূর্তে ফিরে ফিরে দেখি সেগুলো ঠিক আছে কিনা। গোফাটা থেকে থেকে কেঁপে উঠতে থাকে। চকিত ঝিলেকে আমরা পরস্পরের মুখ দেখতে পাই। আমাদের মুখ সাদা হয়ে গেছে। সকলেই বুঝছি, ঘন গোলাবর্ষণে দেওয়ালের প্রাচীর সমস্ত ভেঙে যাচ্ছে। পেটা ছাদের কংক্রিটের আস্তরণ ধসে যাচ্ছে। সকলের মধ্যে কয়েকজন নতুন রংরুট ভয়ে শিটে মেরে বমি করা শুরু করেছে। তারা এরকম গোলাবর্ষণ কখনো দেখেনি। ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে আমাদের ঘাঁটিতে আলো এসে পড়ে। গোলা ফাটার দীপ্তি ম্লান হয়ে যায়। সকাল হয়েছে। গোলাগুলি ছোড়ার শব্দ ও মাটি ফাটার শব্দ একসঙ্গে মিলে ভীষণ হয়ে ওঠে। এই তুমুল কোলাহলে মাথা যেন বিগড়ে যায়। সাহায্যকারী সৈনিকেরা বাইরে যায়। ধুলোমাটি মেখে প্রহরীগুলো টলতে টলতে ঘরে এসে ঢোকে। একজন কোনো কথা না বলে এক কোণে বসে খেতে থাকে। অপর একজন নতুন সৈনিক কাঁদতে থাকে। নতুন রংরুটটা তার দিকে লক্ষ্য করছে। এই কাঁদা রোগটা ছোঁয়াচে, তাই আমরা নজর রেখেছি। এরই মধ্যে কারো কারো ঠোঁট কাঁপতে আরম্ভ করেছে। তবু ভালো যে রাত কেটে গেছে, হয়তো দুপুরের আগেই আক্রমণটা এসে পড়বে। গোলাবর্ষণ একটু কমে না। আমাদের পিছনেও গোলা পড়ছে। যতদূর দেখতে পাচ্ছি কেবল যেন মাটি আর লোহার ফোয়ারা ছুটে ছুটে উঠছে। আক্রমণ আসে না, কিন্তু গোলাবৃষ্টি চলতেই থাকে। আস্তে আস্তে আমরা চুপ হয়ে যাই। আর কেউ কথা কয় না। আমাদের মনের ভাব প্রকাশের কোনো ক্ষমতা থাকে না। আমাদের দিকে ট্রেঞ্চটা প্রায় ধ্বংস হয়ে গেছে। বহু জায়গায় 18 ইঞ্চির বেশি উঁচুই নেই। কত জায়গায় গর্ত হয়ে গেছে, ফেটে গেছে, মাটির পাহাড় জমে উঠেছে, তার ঠিক নেই। আমাদের দরজার ঘাঁটির ঠিক সামনে একটা গোলা এসে পড়ল। সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেল। মাটিতে গোফার মুখটা বন্ধ হয়ে গেছে। এখন নিজেদের মাটি খুঁড়ে বার হতে হবে। 1 ঘন্টা পরে বাইরে যাবার পথ পরিষ্কার হয়। আমরাও কিছু হাতের কাজ করে কতকটা শান্ত হই। আমাদের কামাদা এসে খবর দেন যে 2টো গোফা উড়ে গেছে। রংরুটটা তাঁকে দেখে কিছু ঠান্ডা হয়। তিনি বলেন, আজ সন্ধ্যার সময় খাবার আনবার জন্য চেষ্টা করা হবে। ইয়ারডেন ছাড়া এ কথাটা কারও মনে উদয় হয়নি। যাই হোক, শুনে তবু আশ্বাস হয়। বাইরের জগৎটাকে তবু যেন একটু কাছে পেলুম। রংরুটটা ভাবে, যদি এখনও খাবার আনবার উপায় থাকে তাহলে অবস্থা নিশ্চয়ই খুব খারাপ হয়নি। আমরা তাদের এই ভুল ভেঙে দেই না। আমরা জানি এ সময় বোমাগুলিরও যেমন দরকার তেমনি খাদ্যও দরকারি। কেবল সে কারণে যেমন করে হোক খাবার আনা চাই। কিন্তু সব ব্যর্থ হয়ে যায়। দুবার দুদল গিয়ে ফিরে আসে। শেষে কাট চেষ্টা করে, সেও কিছুই করতে না পেরে ফিরে আসে। এই আগুনের বেড়াজালের মধ্যে দিয়ে একটা মাছি পর্যন্ত গলতে পারে না। আমরা কোমর বন্ধটা খুব এঁটে পড়ে 1 গ্রাস খাবার 3 গুণ সময় ধরে চিবিয়ে খাই। তবুও খাবার ফুরিয়ে যায়। খিদে পেট জ্বলতে থাকে। আমি ছোট এক টুকরো রুটি বার করে সাদা অংশটা রেখে খোলাগুলো আমার ঝোলের মধ্যে রেখে দিই। থেকে থেকে সেগুলো একটু একটু চিবুতে থাকি। রাত্রি আর কাটতে চায় না, অসহ্য হয়ে ওঠে। কারো ঘুম নেই, কেবল এক দৃষ্টে তাকিয়ে আছি। থেকে থেকে ঢুলুনি আসে। ইয়ারডেন দুঃখ করতে থাকে যে কাটা রুটির টুকরোগুলো আমরা ইঁদুরকে খাইয়ে নষ্ট করলুম। আমাদের জল কম পড়েছে বটে, তবে এখনও সাংঘাতিক রকমের নয়। ভোরের অন্ধকার দরজার মধ্যে দিয়ে 1 পাল ইঁদুর কিলবিল করে ঢুকে পড়ে। চারদিক থেকে টর্চ জ্বলে ওঠে। সকলে চিৎকার করে গালাগালি দিয়ে ইঁদুর মারতে থাকে। এই হত্যাকাণ্ডে আমাদের অনেক ঘণ্টার মনের ঝাল মেটে। মুখ বিকৃত করে 1 ঘা লাঠি বসাই, আর ইঁদুরের কিচমিচ। এইরকম মারপিটে আমরা হাঁপিয়ে পড়ি। আমরা আবার শুয়ে অপেক্ষা করতে থাকি। আশ্চর্য এই যে এই পর্যন্ত আমাদের ঘাঁটিতে কেউ চোট পায়নি। একজন কর্পোরাল গুড়ি মেরে এসে ঢোকেন, তার সঙ্গে 1 খানা পাউরুটি। রাত্রির অন্ধকারে 3 জন সৌভাগ্যক্রমে পিছনে গিয়ে খাবার দিয়ে আসতে পেরেছে। তারা বলল যে এখান থেকে গোলন্দাজ শ্রেণী পর্যন্ত সমানে গোলাবর্ষণ চলেছে।
কোথা থেকে ওরা এত গোলা পাচ্ছে সেইটাই একটা রহস্য। আমরা অপেক্ষা করছি তো অপেক্ষা করছি। দুপুরবেলা আমি যা ভেবেছিলুম ঠিক তাই ঘটল। একজন রংরুটকে তর্কা রোগে ধরে। আমি তাকে বহুক্ষণ ধরে লক্ষ্য করছি। সে থেকে থেকে দাঁত কড়মড় করছে, হাতের মুঠো বন্ধ করছে আর খুলছে। কয়েক ঘন্টার মতো সে অবসন্ন হয়ে শান্ত হয়ে বসেছিল। এখন সে উঠে দাঁড়িয়ে পায়ে পায়ে মেঝের উপর দিয়ে চলতে থাকে। হঠাৎ একবার থমকে দাঁড়ায়, তারপর শুট করে দরজার দিকে এগিয়ে যায়। আমি তাকে বাধা দিয়ে বলি, কোথায় যাচ্ছ? এখনই ফিরে আসছি বলে সে আমায় ঠেলে চলে যেতে চায়। আমি বলি, আর একটু অপেক্ষা করো, এখনই গোলাবৃষ্টি থেমে যাবে। সে শোনে। মুহূর্তের জন্যে তার দৃষ্টি পরিষ্কার হয়ে আসে। তারপর আবার খেপা কুকুরের মতো চোখ লাল হয়ে ওঠে, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি বলি, একটু দাঁড়াও। কাঠ দেখতে পেয়ে লাফিয়ে আসে। আমরা দুজনে গিয়ে তাকে চেপে ধরি। তারপর সে প্রলাপ বকতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি বাইরে যাব, আমি বাইরে যাব। কোনো মতেই সে শুনবে না। সে ঘুষি ছুটতে থাকে, তার মুখ ঘেমে ওঠে, বিড়বিড় করে প্রলাপ বকতে থাকে। এ রোগের নাম ক্লস্ট্রোফোবিয়া। তার মনে হয় যে এখানে যেন তার দম বন্ধ হয়ে আসছে। কোনো রকমে তাকে বাইরে যেতেই হবে। একে যদি এখন ছেড়ে দেয়া যায় তো এই গোলাবৃষ্টির মাঝে মাঠের মধ্যে যেখানে খুশি পাগলের মতো ছুটে বেড়াবে। এ অভিজ্ঞতা আমাদের এই প্রথম নয়। উপায় নেই, ওকে সজ্ঞান করবার জন্যে আমরা বেশ করে পিটুনি দিয়েছি। আমরা নিষ্ঠুরভাবে মেরেছি, একটু ইতস্তত করিনি। শেষেও শান্ত হয়ে বসে। দেখি বাকি কটা রংরুটের মুখ সাদা হয়ে গেছে। ও বেচারাদের পক্ষে এই ভীষণ গোলাবর্ষণ সহ্য করা মুশকিল। এদের রংরুটের ঘাঁটি থেকে সোজা এখানে পাঠিয়ে দেওয়া ভালো হয়নি। এই ব্যারাজে ঘাগি সিপাইদের মাথার চুল সাদা হয়ে যায়, তো এরা। তারপর এই চটচটে সোদা বন্ধ আবহাওয়া যেন ক্রমেই আমাদের বুকে চেপে ধরতে থাকে। মনে হয় আমরা যেন আমাদের কবরের মধ্যে কেবল মাটি চাপা পড়বার অপেক্ষায় আছি। হঠাৎ একটা ভীষণ গর্জন আর কি যেন ঝিলিক দিয়ে ওঠে। গোফার ছাদের উপর সোজাসুজি একটা গোলা নেমে পড়েছে। থরথর করে সারা ঘরখানা কেঁপে ওঠে। গোফাটার খিলে খিলে চরচর করে ফাটল ধরে। ভাগ্য ভালো যে একটা ছোট গোলা, কংক্রিটের ছাদ উড়িয়ে দিতে পারেনি। দেওয়ালগুলো টলমল করে ওঠে। চারিদিকে রাইফেল আর লোহার টোপ ঝনঝন করে ওঠে। চারদিক অন্ধকার হয়ে যায়। গন্ধকের ধোঁয়ায় ঘর ভরে ওঠে। এই গভীর গোফাটার বদলে আজকাল নতুন যে ছোট ছোট গোফা তৈরি হচ্ছে, তার মধ্যে যদি আমরা থাকতুম, আমাদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যেত না। কিন্তু ফল বড় ভালো হচ্ছে না। সেই নতুন সৈনিকটা আবার প্রলাপ বকতে শুরু করেছে। আবার দুজন দেখাদেখি তাই বিড়বিড় করতে থাকে। কয়েকজন লাফিয়ে উঠে ছুটে বেরিয়ে যেতে চায়। অন্য দুজনকে নিয়েও আমরা বিপদে পড়ি। একজন ছুটে বেরিয়ে যায়, আমি তার পিছনে ছুটি। একবার ভাবি ওর পায়ে গুলি করি। ঠিক এই সময় একটা বজ্রপাতের মতো শব্দ হয়। আমি শটান শুয়ে পড়ি। যখন উঠে দাঁড়াই, দেখি যে ধসে যাওয়া ট্রেঞ্চের দেওয়ালের গায়ে মাংসপিণ্ডের গুলির টুকরোয় আর পোশাকের কুচিতে এক হয়ে গেঁথে রয়েছে। আমি ছুটতে ছুটতে পালিয়ে যাই। সেই প্রথম সৈনিকটাকে দেখে মনে হয় সে সত্যি পাগল হয়ে গেছে। সে ছাগলের মতো দেওয়ালের গায়ে মাথা গুঁতোতে থাকে। আজই ওকে আমরা পিছনের শ্রেণীতে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করব। এখনকার মতো আমরা ওকে বেঁধে রেখে দিই। এমনভাবে বাঁধি যে আক্রমণ এসে পড়লে চট করে খুলে দিতে পারব। কাঠ বলে, এসো, এক হাত স্কেট খেলা যাক। কিছু কাজ হাতে থাকলে তবু একটু আরাম পাওয়া যাবে। কিন্তু কিছু লাভ হলো না। প্রত্যেকটি গোলা ফাটার শব্দ আমরা কান খাড়া করে শুনছি আর দান ফেলতে ভুল করে ফেলছি। শেষে খেলা ছেড়ে দিতে হয়। আবার আসে রাত্রি। শ্রান্তিতে আমরা যেন মরার মতো হয়ে যাই। আমাদের দেহে যেন মাংসও নেই, পেশিও নেই। পাছে কিছু একটা কল্পনাতীত ভয়ানক দেখে ফেলি, এই ভয়ে কেউ কারো মুখের দিকে তাকাই না। আমরা দাঁতে খিল লাগিয়ে বসে থাকি আর ভাবি, এরও শেষ আছে, এ শেষ হবেই। বিপদ সাগর পার হয়ে প্রাণ নিয়ে ফিরতে পারব। হঠাৎ নিকটের গোলাবর্ষণ থেমে যায়। গোলা ফাটার শব্দ আসে, কিন্তু তারা আমাদের টোপকে পিছন দিকে পড়েছে। আমাদের ট্রেঞ্চটা খোলসা হয়ে গেছে। আমরা আমাদের বোমাগুলো মুঠিয়ে ধরে গোফার বাইরে ছুটতে ছুটতে বার হই। গোলাবর্ষণ থেমে গেছে। আমাদের পিছনে এখন ঘন ব্যারাজ শুরু হয়ে গেছে। আক্রমণ এসে পড়েছে। এই ভীষণ ধ্বংসলীলার মধ্যে যে কোনো মানুষ বেঁচে থাকতে পারে, এ কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু তবু দেখি ট্রেঞ্চের চারিদিকে ইস্পাতের টোপ উঁকি মারতে লাগল। আমাদের পাশে 50 গজ দূরে একটা মেশিন গান গাড়া হয়েছে, সেটাও গর্জে উঠল। কাঁটাতারের যে বেড়া ছিল তা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। তবু তাতে কিছু বাধা দেবে।
দেখতে পেলুম আক্রমণকারী শত্রু সৈন্য আসছে। আমাদের কামানের শ্রেণী গোলা ছুটতে থাকে। মেশিনগানের ঝনঝনা জেগে ওঠে। রাইফেলগুলো গর্জন করতে থাকে। আক্রমণ এগিয়ে আসে। ভেস্টুস আর ক্রোপ হাত বোমা ছুটতে আরম্ভ করে। আমরা তাদের হাতে বোমা জুগিয়ে চলি। যত তাড়াতাড়ি পারে তারা ছুটতে থাকে। ভেস্টুস ৭৫ গজ ছুটতে পারে আর ক্রোপ পারে ৬০। ওটা মাপা আছে, কারণ এই দূরত্বটা জানা বিশেষ দরকার শত্রু যখন ছুটে আসে। ৪০ গজের মধ্যে আসবার আগে তারা কিছুই করতে পারে না। বিকৃত মুখ আর মসৃণ শিরোনাস্ত্র দেখে চিনতে পারি এরা ফরাসি সৈন্য। আমাদের কাঁটাতারের বেড়ার কাছে এসে পৌঁছাতেই তাদের অনেক লোকক্ষয় হয়ে গেছে। একটা গোটা লাইন আমাদের মেশিনগানগুলোর সামনে সাবার হয়ে গেল। তারপর আমাদের খানিকটা বাধা পড়ে। বিপক্ষেরা আরও খানিকটা এগিয়ে আসে। আমি দেখতে পাই তাদের একজন আকাশের দিকে মুখ করে তারের বেড়ার উপর গিয়ে পড়ে। তার দেহ অসাড় হয়ে যায়, কিন্তু হাত দুটো কাঁটা তারের গায়ে ঝুলতে থাকে। সে যেন উঁচু হাত করে প্রার্থনা করছে। তারপর দেহ যায় উড়ে। কেবল হাত দুটো আগের মতোই বেড়ার গায়ে লটপট করতে থাকে। ঠিক যে সময় আমরা পিছনে হটে যাব, মাটির মধ্যে থেকে ৩ মূর্তি আমার সামনে উঠে দাঁড়ালো। তাদের মধ্যে একজনের দুটো চোখ কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। চকচকে লোহার টোপের তলায় একটা ছুঁচলো দাড়ি আর একজোড়া চোখ। আমি আমার হাত তুললুম, কিন্তু ওই অচেনা চোখ দুটোর উপর আমার বোমা ছুটতে পারলুম না। সমস্ত হত্যাকাণ্ডটা যেন আমার মাথার চারদিকে বোঁ বোঁ করে ঘুরে গেল। কেবল এই দুটো চোখ স্থির নিষ্পন্দ। তারপর মাথাটা উঁচু হয়। একখানা হাত নড়ে ওঠে। বাতাসের মধ্যে দিয়ে ছুটে আমার হাত বোমাটা তার উপর গিয়ে পড়ে। আমরা পিছনের শ্রেণীতে দৌড় মারি। পালাবার আগে কাঁটাতারের তাকগুলো ট্রেঞ্চে ফেলে আসি। পথে বোমা ছড়িয়ে রেখে আসি। পিছন থেকে আমাদের মেশিনগান ইতিমধ্যে গুলি ছুটতে আরম্ভ করেছে। আমরা এখন বুনো জানোয়ারের মতো হয়ে পড়েছি। আমরা যুদ্ধ করি না, কেবল ধ্বংসের হাত থেকে আত্মরক্ষা করি। আমরা বোমা ছুঁড়ে মারছি, মানুষকে লক্ষ্য করে নয়। মৃত্যু স্বয়ং যখন লোহার টোপ পরে হাত বাড়িয়ে আমাদের গ্রাস করতে ছুটে আসছে, তখন মানুষের আমরা কি তোয়াক্কা রাখি? আজ ৩ দিন পরে এই প্রথম মৃত্যুদূতের সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে। আজ এই প্রথম তাকে আমরা স্পর্শ করতে পেরেছি, তাকে আমরা বাধা দিতে পেরেছি। আর আমরা অসহায়ের মতো মৃত্যুদণ্ডের হুকুম শোনবার জন্য পড়ে নেই। এখন আমরাও ধ্বংস করতে পারি, আত্মরক্ষা করতে পারি, প্রতিশোধ নিতে পারি। আমরা প্রত্যেকটি কোণে গুড়ি মেরে, প্রত্যেকটি বেড়ার আড়ালে লুকিয়ে অগ্রগামী শত্রুর দিকে মুঠো মুঠো বোমা ছুঁড়ে মারি। বেড়ালের মতো গুড়ি মেরে আমরা ছুটতে থাকি। তরঙ্গের পর তরঙ্গের মতো দলের পর দল শত্রু আসছে। আমরা ক্রুদ্ধ জানোয়ারের মতো হয়ে উঠেছি। আমরা ঠ্যাঙারে, খুনে শয়তান হয়ে উঠেছি। ভয়ের উন্মত্ততায়, জীবনের লালসায় আমাদের শক্তি ১০০০ গুণ বেড়ে গেছে। সেই শক্তি দিয়ে আমরা লড়াই করছি কেবল আমাদের নিজেদের বাঁচবার জন্যে। যদি তোমার নিজের পিতাও ওদের সঙ্গে আসেন, তাঁর দিকে একটা বোমা ছুঁড়ে দিতে তুমি এতটুকু ইতস্তত করবে না। সামনের ট্রেঞ্চগুলো আমরা ছেড়ে এসেছি। ওইগুলোকে আর ট্রেঞ্চ বলা চলে না। সমস্ত ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে গেছে। কেবল এখানে ওখানে ট্রেঞ্চের টুকরো, হাজারে হাজারে গর্ত, খানাখন্দ এই বাকি আছে। কিন্তু শত্রুদের হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলে। আমাদের দিক থেকে এতটা যে বাধা পাবে তা ওরা আশা করেনি। শুনছিলেন এরিক মারিয়া রেমার্কের উপন্যাস অল কোয়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। পড়ছিলাম এর ৩য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। চাইলে শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।